এই রাজ্যে আপনি বিচারকদের আত্মনাদ শোনাচ্ছেন। এই রাজ্যে বিচারপতিদের কি অবস্থা হয়েছিল দেখেননি? এই কলকাতা হাইকোর্টে বিচারপতির বাড়িতে পোস্টারিং হয়েছে। বিচারপতির ছবি আমার চেম্বারের নিচে পায়ে মারানো হয়েছে। বিচারালয়ে তালা মারে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতিদের সাথে। এই ইতিহাস, এই ট্র্যাডিশন তো বজায় রেখেছেন। এই রাজ্যে বিচারালয়ে চলে যান, যে কোনো বিচারালয়, জেলা বিচারালয়, এই ইনফ্রাস্ট্রাকচার কে তৈরি করবে? রাজ্য সরকার। এই ইনফ্রাস্ট্রাকচারের কি অবস্থা দেখুন, কিভাবে বিচারালয়ে বিচারকদের কাজ করতে হয়, অভাবনীয়। কোনো জায়গায় ফ্যান চলে, কোনো জায়গায় ফ্যান চলে না। অনেক জায়গায় চলে গেলে, বিদ্যুৎ চলে গেলে বিচারকদের ওই হাত পাখা নিয়ে বসে থাকতে হয়। বিচারকদের ডিকটেশন নেওয়ার, বিচারকদের এই বিচারালয় চালানোর জন্য উপযুক্ত সংখ্যক কর্মী নেই। আপনার ওই গ্রুপ ডি স্টাফ, কন্ট্রাকচুয়াল ওয়ার্কার দিয়ে কাজ করাচ্ছে। বিভিন্ন স্তরের বিচারালয়ের বিভিন্ন স্তরের কর্মী কন্ট্রাকচুয়াল ওয়ার্কার। আপনি ভাবুন, জেলার ডিএম, এসপি, এতক্ষণ ধরে বিচারকরা বন্দী, তারা সেখানে পৌঁছতে পারলেন না। রাজ্যের মুখ্য সচিব তার হোয়াটসঅ্যাপ সম্বলিত নাম্বার চিফ জাস্টিস পাই না, তাদেরকে শোকজ করেছে। কি অ্যাডমিনিস্ট্রেশন চলছে? বিচারকরা এতক্ষণ ধরে আটকে আছে, আপনার কি অ্যাডমিনিস্ট্রেশন চলেছে? যে রাজ্যে কোনো অ্যাডমিনিস্ট্রেশন নেই, ললেস সিচুয়েশন তৈরি হয়েছে। রাত্রি 2টো পর্যন্ত চিফ জাস্টিসকে জেগে থাকতে হচ্ছে। এই রাজ্যে এরকম ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি হয়েছে। হাইকোর্টের বিচারপতির বাড়িতে পোস্টার মেরে এসে কিছু হয়নি, ফলে এই সুযোগ নিয়েছে, ফলে এই সুযোগ তো তৈরি করা হয়েছে। একজন মহিলা বিচারক তিনি আর্তনাদ করছেন এই বলে যে যদি তার কিছু হয়ে যায় তার সন্তানদের যেন হাইকোর্ট দেখে, যেখানে বিচারপতি থেকে বিচারক, সাংবাদিক থেকে ডাক্তার, আইনজীবী থেকে শিক্ষক, কেউ ছাড় পায় না। আপনি দেখেছেন না, দুদিন আগে ভোটের ট্রেনিং নিতে গেল, শিক্ষকের মাথা ফাটিয়ে দিল। না দেখুন, সেখানে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার ইনভেস্টিগেশনের দায়িত্ব সিবিআই এবং এনআইএ কে সুপ্রিম কোর্ট দিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক সেটা তদন্ত হবে, কিন্তু ঘটনা যা ঘটেছে সেটা যেন সঠিক তদন্ত হয়। ঘটনাটিকে যেন কোনোভাবেই মানে বাইপাস না করা হয়, এটা না করা হয় যে কাউকে বলির পাঁঠা বানিয়ে অন্যদের যেন ছাড় না দেওয়া হয়। দেখুন, উস্কানিমূলক বক্তব্য অনেকেই দিয়েছেন, তাদের প্রত্যেককে যেন গ্রেপ্তার করা হয়। সেটা যদি না করে কাউকে একজনকে দেখিয়ে বা কাউকে বলির পাঁঠা করে অন্যজনদের আপনি বাইপাস করবেন, এটা যেন একেবারেই না হয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে দেখুন, মানুষের নাম বাদ গেছে, এটা ঠিক কথা, এবং শুধু তাই না, ডিলিট হয়েছে যে সমস্ত মানুষের নাম, তাদের মধ্যে অনেকেই আছেন যাদের নাম ভোটার লিস্টে আসা উচিত ছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে তারা একেবারে দিশাহীন। এটার সুযোগ অনেকে নিতে চাইছেন, বিশেষ করে অনেক রাজনৈতিক নেতা নেত্রী, যারা ভাবছেন যে এটাকে সুযোগ নিয়ে কোনো প্রকার অস্থিরতা তৈরি করলে তাদের একটা সুযোগ তৈরি হয়ে যাবে ভোটে জেতার। তাদের থেকে দূরত্ব বজায় রাখুন মানুষজন। গণতান্ত্রিক পথে আন্দোলন অবশ্যই করার অধিকার রয়েছে, করুন। এবং তার সঙ্গে আমি বলবো, অবশ্যই ট্রাইব্যুনালে অ্যাপিল অবশ্যই আপনার নাম ডিলিট হওয়ার 15 দিনের মধ্যে অবশ্যই করবেন। সেক্ষেত্রে আপনাদের সমস্ত ডকুমেন্ট দেবেন। কেউ কোনো প্রকার উস্কানিতে প্ররোচিত হবেন না বা কেউ উস্কানি দেবেন না, যাতে ভায়োলেন্স হয়, এরকম উস্কানি কেউ দেবেন না, দয়া করে। দ্বিতীয় হচ্ছে, গণতান্ত্রিক পথে আন্দোলন করা, অহিংস পথে আন্দোলন করার অধিকার প্রত্যেকের রয়েছে, কিন্তু কেউ যদি উস্কানি দেয় বা রাজনৈতিক স্বার্থে কেউ দেয়, তাহলে কিন্তু এটা ভয়ানক। আর এই রাজ্যের ক্ষেত্রে একটা ইতিহাস আছে, কি বলুন তো? এই রাজ্যে আপনি বিচারকদের আত্মনাদ শোনাচ্ছেন, এই রাজ্যে বিচারপতিদের কি অবস্থা হয়েছিল দেখেননি? এই কলকাতা হাইকোর্টে বিচারপতির বাড়িতে পোস্টারিং হয়েছে। বিচারপতির ছবি আমার চেম্বারের নিচে পায়ে মারানো হয়েছে। বিচারালয়ে তালা মারে দেওয়া হয়েছে।
কলকাতা হাইকোর্টের বিচারপতিদের সাথে। এই ইতিহাস, এই ট্র্যাডিশন তো বজায় রেখেছেন। এই পথ তো দেখিয়েছেন অন্যজন। বিচারপতিদের বাড়িতে পোস্টারিং করার পথ দেখিয়েছেন। এই সাহস আসে কোথা থেকে? এই সাহস তৈরি করা হয়েছে বিচারপতিদের বাড়িতে পোস্টারিং করে, বিচারালয়ের বাইরে তালা লাগিয়ে। যারা এই কাজ করেছেন, যারা এই কাজে পথ দেখিয়েছেন, তাদের প্রত্যেকের শাস্তি পাওয়া উচিত। কজন পেয়েছেন এখনো পর্যন্ত? প্রশ্ন থাকলো। আমার চেম্বারের নিচে একজন বিচারপতির ছবি পায়ে মারানো হয়েছে। তারপরে তাদের মধ্যে কজন গ্রেপ্তার হয়েছে? বিচারপতির বাড়িতে পোস্টারিং হয়েছে, ওই কয়েকজনকে ধরেছেন, সেটাই সব শেষ হয়ে গেছে। এই রাজ্যে বিচারালয়ে চলে যান, যে কোনো বিচারালয়, জেলা বিচারালয়, এই ইনফ্রাস্ট্রাকচার কে তৈরি করবে? রাজ্য সরকার। এই ইনফ্রাস্ট্রাকচারের কি অবস্থা দেখুন, কিভাবে বিচারালয়ে বিচারকদের কাজ করতে হয়, অভাবনীয়। কোনো জায়গায় ফ্যান চলে, কোনো জায়গায় ফ্যান চলে না। অনেক জায়গায় চলে গেলে, বিদ্যুৎ চলে গেলে বিচারকদের ওই হাত পাখা নিয়ে বসে থাকতে হয়। বিচারকদের ডিকটেশন নেওয়ার, বিচারকদের এই বিচারালয় চালানোর জন্য উপযুক্ত সংখ্যক কর্মী নেই। আপনার ওই গ্রুপ ডি স্টাফ, কন্ট্রাকচুয়াল ওয়ার্কার দিয়ে কাজ করাচ্ছে। বিভিন্ন স্তরের বিচারালয়ের বিভিন্ন স্তরের কর্মী কন্ট্রাকচুয়াল ওয়ার্কার। আমাকে মামলা করতে হয়েছে যাতে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার না নিয়োগ হয়, কারণ বিচারালয়ের সঙ্গে সংশ্লিষ্ট কাজ অত্যন্ত সেন্সিটিভ কাজ। একটুকু এদিক ওদিক হয়ে গেলে মুশকিল। সেই কাজে পূর্ণাঙ্গ সময়ের কর্মী প্রয়োজন, নিয়োগ হয় না। বিচারকদের কাজে এত দায়িত্ব, এদের উল্টে আরো বেশি কাজ করতে হবে। এটা তো প্রশাসনিক কাজ, এই এসআইআর সংক্রান্ত কাজ প্রশাসনিক কাজ। সেইগুলোকে জুডিশিয়াল ওয়ার্ক করতে হচ্ছে তাদের, মানে জুডিশিয়াল অফিসারদের সেই নিজেদের কাজ ছেড়ে এত চাপের কাজ, সেই তার সঙ্গে এই অ্যাডিশনাল কাজ জুড়েছে, তাদেরকে ভয় দেখানো হচ্ছে। এবং অভাবনীয়, বিচারকরা তারা ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছে। এর কারণটা কি? এই এসআইআর। এসআইআরটা যদি সঠিক হতো তাহলে এই জিনিস হতো না। অনেক আগে থেকে এসআইআর করা উচিত ছিল, সেটা করেননি। এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইব্যুনাল তৈরি হয়েছে। ট্রাইব্যুনাল কি অপারেশনাল নেই? সকলে খুঁজে বেড়াচ্ছেন যে কোথায় কি করব, অফলাইন কোথায় জমা দেব। ডিএম অফিস লেখা আছে নোটিফিকেশনে, এসডিও অফিস, বিডিও অফিস, ডিএম অফিস। তাহলে বিডিও, এসডিও, ডিএম অফিসে জমা দেবেন। ও কোনো জায়গায় নিচ্ছে, কোনো জায়গায় নিচ্ছে না। আমি বলবো সমস্ত যেখানে যেখানে অ্যাপিল করবেন অবশ্যই জমা দেবেন বিডিও অফিস, এসডিও অফিস বা ডিএম অফিস, যার যেখানে নির্দিষ্ট জেলায় যে ডিএম অফিস বা নির্দিষ্ট ব্লকের যে বিডিও অফিস বা এসডিও অফিস, মহকুমার এসডিও অফিসে জমা দিন। অ্যাপিলের সমস্ত কিছু লিখুন, যত ডকুমেন্ট আছে জমা দিন। তার কারণ আপনারা দেখেছেন এর আগে, আপনারা ডকুমেন্ট দিতে চেয়েছেন, ডকুমেন্ট নেওয়া হয়নি, নাম ডিলিট হয়ে গেছে। ফলে সমস্ত ডকুমেন্ট দিয়ে অ্যাপিল গুলো করুন উইদিন দ্য স্টিপুলেটেড ডেট, 15 দিনের মধ্যে। অনলাইনে 1000 ক্যারেক্টার রেখেছেন আর 500 ক্যারেক্টারের মধ্যে রিলিফ শর্ট ফর করতে হবে। আপনি অনলাইনে 1000 ক্যারেক্টারের মধ্যে কি করে গোটা অ্যাপিলটা লিখবেন? ডকুমেন্ট আপলোড করার সুযোগ নেই, তাহলে অ্যাডিশনাল ডকুমেন্ট নেওয়ার যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিল, কি করে হবে? আমি সকলকে বলবো আপনারা সমস্ত ডকুমেন্ট নিয়ে অ্যানেক্স করে এই অ্যাপিলটা করবেন 15 দিনের মধ্যে। যেদিন থেকে নাম ডিলিট হয়ে গেছে, ডিলিট লিস্ট যেদিন পাবলিশ হয়েছে সেদিন থেকে 15 দিনের মধ্যে। মোফারুকুল ইসলামের একদম গ্রেফতারের প্রসঙ্গে আপনি একটা কথা বললেন, সেই প্রশ্নটা আসবো, অবশ্যই আসবো। খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আপনি আলোচনা করলেন একটু আগেই, বিচারক এবং বিচারপতিদের এ রাজ্যে যে ট্রিটমেন্ট করা হয়েছে সেটা নিয়ে আমি আসছি। আমি বলবো মোফারুকুল ইসলামের গ্রেফতারের প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি যে মোথাবাড়িতে বিচারকরা আক্রান্ত।
বিজেপি এবং মিম এর নেপথ্যে রয়েছে। মত- দেখুন, প্রথম কথা বলি যে কে এর পিছনে রয়েছে তার জন্য তো ইনভেস্টিগেশন। শুধু তাই না, আইএসএফ এর ক্যান্ডিডেট সেখানে গ্রেপ্তার হয়েছে। সে কোথায় দাঁড়িয়েছিল? দেখবেন বিরোধী যারা কণ্ঠ রয়েছে, এই ঘটনাকে অজুহাত করে তাদের সব কণ্ঠরোধ করার চেষ্টা করা হতে পারে। যারা যুক্ত তাদেরকে আইনের আওতাধীন করতে হবে, কিন্তু যারা যুক্ত নয় তাদেরকে যদি গ্রেপ্তার করা হয় সেটা একেবারে ভুল হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি মুম্বাই থেকে ধার করে ওই মিমকে নিয়ে এসেছে, তাতে হাতে নাতে ধরেছে সিআইডি, লোকাল পুলিশ তো ধরেনি। মুম্বাই থেকে বিজেপি ধার করে মিমকে নিয়ে এসেছে, আইএসএফ এর সঙ্গে কংগ্রেস বিজেপি। ও রাজ্যে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন রাজ্যের পুলিশ ধরেছে, তার মানে বোঝাই যাচ্ছে যে বিষয়টা কোন দিকে নিয়ে যেতে চাইছে। দেখুন, ঘটনা ঘটেছে, ঘটনায় কারা যুক্ত কিন্তু ভিডিও তো আপনাদের কাছেই অ্যাভেলেবেল। এই ভিডিওগুলো আপনাদের কাছেই অ্যাভেলেবেল, তাদেরকে চিহ্নিত করুন না, কোনো অসুবিধা নেই। কিন্তু এই রাজনৈতিক দায় ঠেলাঠেলিতে বেসিক্যালি যেন সাধারণ মানুষ বা যারা যুক্ত নয় তাদেরকে গ্রেপ্তার করে বেসিক্যালি ভুল বার্তা দেবেন না। যারা অপরাধী তারা ছাড় পেয়ে যায় না যেন। যেমন আগে বিচারপতিদের উপর আক্রমণের ক্ষেত্রে যারা অপরাধী ছিলেন তারা ছাড় পেয়ে গেল, বা তারা এখনো পর্যন্ত গ্রেপ্তার হলো না। এখন এই বিচারকদের উপর আক্রমণের ক্ষেত্রে একই কাণ্ড যেন না ঘটে। সিআইডি তো কমিশনের আওতায় পড়ে না, সেই সিআইডি সে তো অনেককেই গ্রেপ্তার করে। পুলিশের গ্রেপ্তারি যদি সঠিকই হবে তাহলে আইন আদালত রেখে লাভ কি? তুলে দাও। পুলিশ করে দিয়েছে মানে সেটাই সঠিক কাজ, একেবারে নেত্য করো। আদালত তো আছে সেই জন্যই। পুলিশের কাজ ইনভেস্টিগেশন করা, এখনই দোষী সাব্যস্ত হয়ে যায়নি। ইনভেস্টিগেশন করবে, তারপরে যদি দেখা যায় যে সে সত্যি যুক্ত রয়েছে তখন দোষী সাব্যস্তের প্রশ্ন। কিন্তু ইনিশিয়াল স্টেজে কিসের জন্য, যদি কাউকে গ্রেপ্তার করেও নন বেলেবল অফেন্সে, সেক্ষেত্রে কি দেখতে হয়? ইনভেস্টিগেশনের স্বার্থে তার গ্রেপ্তারির প্রয়োজন রয়েছে কিনা। সেই মানুষটি যদি দেখা যায় যে সত্যি সত্যিই সংশ্লিষ্ট রয়েছে, পুলিশ ইনভেস্টিগেশন করবে, চার্জশিট প্রদান করবে, বা যে কোনো তদন্তকারী সংস্থা ইনভেস্টিগেশন করবে। এখন যেহেতু দায়িত্ব অন্য সংস্থাকে দিয়েছে, তারা ইনভেস্টিগেশন করবে, তারপরে চার্জশিট দেবে, চার্জশিট দেওয়ার পরে বিচার হবে, ট্রায়াল সম্পূর্ণ হবে, তারপরে দোষী সাব্যস্ত হবে। আর ইন দা মিন হোয়াইল যাতে গ্রেপ্তার কিসের জন্য করা হয়, যারা যাতে কোনোভাবে এভিডেন্স ট্যাম্পার না করতে পারে, উইটনেসদের ভয় দেখাতে না পারে। আমি বলবো মোথাবাড়ি কাণ্ডে ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে মোফারিকুল ইসলামের একাধিক ভিডিও। একদিকে মোফারিকুল ইসলামের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের ছবি। এই ছবি দেখিয়ে তো শ্রমিক ভট্টাচার্যরা রীতিমতো আক্রমণ করছে। তাহলে কি মুখ্যমন্ত্রী যা বলছেন সেটা দেখুন, প্রথম কথা বলি যে অনেকে না এই মিথ্যা কথা বলে ধরা পড়ে যান। দেখুন, কোনো একটি ঘটনা আমার যতদূর জানা আছে, যেখানে ঘটনাটা ঘটেছিল আর যেখানে এই ভদ্রলোক যেখানে বক্তব্য দিয়েছে সেটা অনেকটা দূরত্ব, সম্ভবত একই জায়গায় নয়। আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই যে দূরত্ব কম, সে কি কোনো এই ধরনের বক্তব্য দিয়েছিল যার ফলে যে বিচারকদের ওই ঘেরাও করতে হবে বা কিছু? ইনভেস্টিগেটিং এজেন্সি তারা দেখবে না এসব? নিশ্চিতভাবে তাদের দেখা উচিত। কিন্তু কারোর কোনো উদ্দেশ্য যদি থেকে থাকে, সেই উদ্দেশ্য সাধনের জন্য যদি কেউ করে থাকে সেটা অন্যায় হবে। কিন্তু সে যদি করে থাকে তাহলে তার প্রপার ইনভেস্টিগেশন হওয়া উচিত। আর মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্য তো ছবি প্রমাণ দিচ্ছে। দেখুন, এই ঘটনার সাথে যদি কোনো রাজনৈতিক দল যুক্ত থাকে তাহলে রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের গ্রেপ্তারি করছেন না কেন? উনি যদি বলে থাকেন যে বিজেপি করেছে,
তাহলে বিজেপি করলে বিজেপির কোনো নেতা করেছে, তাই না? মানে রাজনৈতিক ভাবে তাকে গ্রেপ্তার করছেন না কেন? যদি বলেন মিম করেছে, তা মিমের নেতা করেছে, তাহলে তাহলে তাকে গ্রেপ্তার করেননি কেন? আসাদ সাহেব তো এসেছিলেন। তাহলে এইগুলো বলে বেসিক্যালি উনি জিনিসটাকে ডাইলুট করছেন। উনি যে বেসিক্যালি সঠিক বলছেন না, এই কথা থেকে তো পরিষ্কার হয়ে যায়। আপনি যখন বলবেন যে বিজেপি করেছে, তার মানে বিজেপির কোনো নেতা করেছে, বা বলবেন মিম করেছে, মিমের কোনো নেতা করেছে, স্থানীয় হোক বা রাজ্য স্তরের হোক বা কেন্দ্রীয় স্তরের হোক। দেখুন, সেটা যদি হয় তাকে আপনাকে প্রমাণ করতে হবে। যদি তিনি সত্য কথা বলে থাকেন, তাকে প্রমাণ করতে হবে। প্রমাণ করার বদলে তিনি যদি শুধুমাত্র যা স্টেটমেন্ট করে থাকেন, রাজনৈতিক স্বার্থে, দেখুন ভোট সামনে, ভোট রাজনৈতিক স্বার্থে আপনি স্টেটমেন্ট করলেন, সেটা তো এনাফ নয়। আপনাকে যখন একটা ইনভেস্টিগেশন, দেখুন ইনভেস্টিগেশন সেটাই তদন্তকারী সংস্থার কাজ। তারা ইনভেস্টিগেশন করবে, তারপরে তার বিচার হবে, তারপরে সেটা বোঝা যাবে। আপনি আগেই যদি এই মন্তব্য করে দেন একজন এরকম একটি সাংবিধানিক পদে থেকে, তাহলে সেই তদন্তও তো প্রভাবিত হতে পারে। একদমই। এই ডিএম, এই এসপি, আইবি, সিআইডি কে আছিস রে ভাই, একদম মোফারকুল ইসলাম এমনই হুমকি দিয়েছিল। এত সাহস কোথায়? দেখুন, কে কি বক্তব্য দেবে এবং তার ফলে কতটা হিংসা ছড়াবে, সেই কতটা ছড়িয়েছে, সেটারই তো তদন্ত করতে দিয়েছে সুপ্রিম কোর্ট। এবং এই রাজ্যের ক্ষেত্রে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এতটাই খারাপ হয়েছে, এতটাই খারাপ ভাবে মানুষের কাছে রিফ্লেক্টেড হয়েছে, গোটা ভারতবর্ষের কাছে। আপনি ভাবুন, জেলার ডিএম, এসপি এতক্ষণ ধরে বিচারকরা বন্দী, তারা সেখানে পৌঁছতে পারলেন না। রাজ্যের মুখ্য সচিব তার হোয়াটসঅ্যাপ সম্বলিত নাম্বার চিফ জাস্টিস পাই না, তাদেরকে শোকজ করেছে। কি অ্যাডমিনিস্ট্রেশন চলছে? বিচারকরা এতক্ষণ ধরে আটকে আছে, আপনার কি অ্যাডমিনিস্ট্রেশন চলেছে? যে রাজ্যে কোনো অ্যাডমিনিস্ট্রেশন নেই, ললেস সিচুয়েশন তৈরি হয়েছে, বিচারকরা এতক্ষণ ধরে আটকে আছে, অথচ কেউ গিয়ে পৌঁছতে পারলেন না। ডিএম থেকে শুরু করে, এসপি থেকে শুরু করে, সুপ্রিম কোর্টকে শোকজ নোটিশ দিতে হচ্ছে। সুপ্রিম কোর্ট পরের দিন তাদের ডেকেছে, সুপ্রিম কোর্টকে বলতে হচ্ছে যে ইসিআই কে যে পরিমাণ সিকিউরিটি লাগে সিকিউরিটি নিন, এবং এই সমস্ত জুডিশিয়াল অফিসারদের সিকিউরিটি প্রদান করুন, শুধু তাই না তাদের পরিবারেরও। কারণ এরা সুপ্রিম কোর্টের দ্বারা নিযুক্ত জুডিশিয়াল অফিসার এই কাজের জন্য। ফলে এদের উপর আক্রমণ মানে সুপ্রিম কোর্টের উপর আক্রমণ। আপনি সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করবেন? আপনি ভাবুন যে যে সমস্ত অফিসারদের এই কাজে নিয়োগ করা হলো, আইনে কোথাও জুডিশিয়াল অফিসার অ্যাপয়েন্টমেন্টের কথা বলা নেই, কিন্তু সুপ্রিম কোর্ট, কারণ সুপ্রিম কোর্ট যা নির্দেশ দেবে সেটা ল অফ দ্য ল্যান্ড। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক তারা কাজ করতে গেলেন, দিয়ে আক্রান্ত হলেন। সুপ্রিম কোর্ট এনশিওর করতে বলেছে তাদের সেফটি সিকিউরিটি। এখনো পর্যন্ত তাদের সেফটি সিকিউরিটির কি অবস্থা আপনি আমি কেউ জানি না। আর কি অবস্থা, রাত্রি 2টো পর্যন্ত চিফ জাস্টিসকে জেগে থাকতে হচ্ছে। এই রাজ্যে এরকম ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি হয়েছে। করেছেন কে? এর আগে বিচারপতিদের বাড়িতে পোস্টার করে এসছেন, পোস্টারিং করে এসছেন, পোস্টার সাঁটিয়ে এসছেন। সাহস পেয়েছে যে পোস্টার সাঁটিয়ে কিছু হয়নি, তাই বিচারক আটকে দিয়েছে। হাইকোর্টের বিচারপতির বাড়িতে পোস্টার মেরে এসে কিছু হয়নি, ফলে এই সুযোগ নিয়েছে, ফলে এই সুযোগ তো তৈরি করা হয়েছে। এর মধ্যে তো এই ঘটনা তো আপনাদের চেম্বারেও হয়েছে। হ্যাঁ, আমার চেম্বারে দেখুন, চেম্বারে অ্যাটাক হয়েছে, সেই অ্যাটাকের সময় বিচারপতির ছবি পায়ে মারানো হয়েছে, তারপরে ওই নিচে পুলিশ বসে থাকে। পুলিশের সামনেই তো হয়েছে, নিচে পুলিশ বসে থাকে। ফলে দেখুন, পুলিশ থাকলে তো হবে না, পুলিশকে তো অ্যাক্ট করতে হবে। পুলিশ তো তৃণমূলের গুন্ডা থেকে টেবিলের তলায় লুকুই। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বলতে শোনা যাচ্ছে, আমি কোট আনকোট বলছি, যে হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন এই ঘটনা জুডিশিয়াল অফিসারদের উপরে ব্যাপক ভয়ের প্রভাব ফেলবে।
আমরা প্রধান বিচারপতির চিঠি দেখে অত্যন্ত হতাশ। দেখুন, প্রধান বিচারপতি তিনি চেষ্টা করেছেন, যথাসাধ্য চেষ্টা করেছেন। মানে মুখ্য সচিবকে হোয়াটসঅ্যাপ নাম্বার নেই, তিনি হোম সেক্রেটারি ডিজি পুলিশকে ডেকে পাঠিয়েছেন, ঘটনাটা মনিটর করার চেষ্টা করেছেন। তারপরে রাত্রি 2টো পর্যন্ত দেশের প্রধান বিচারপতি সেটা মনিটর করেছে। একজন মহিলা বিচারক তিনি আর্তনাদ করছেন এই বলে যে যদি তার কিছু হয়ে যায় তার সন্তানদের যেন হাইকোর্ট দেখে। এইরকম সিচুয়েশন তৈরি হয়েছে এই রাজ্যে। এই রাজ্যে এই সিচুয়েশনের কারণ আপনি বলবেন আজকে না হয় এসআইআর, যেদিন বিচারপতির বাড়িতে পোস্টারিং হয়, বিচারপতির ছবি বানানো হয়, সেদিনকে এসআইআর ছিল? কারণ এই রাজ্যে দুষ্কৃতি রাজ তৈরি করা হয়েছে, দুর্নীতিগ্রস্তদের রাজনীতিতে এনেছেন। যারা দুষ্কৃতী, যারা দুর্নীতিগ্রস্ত, তাদের দ্বারা রাজনীতি পরিচালিত হলে, সমাজ পরিচালিত হলে এই জিনিসই হয়। যেখানে বিচারপতি থেকে বিচারক, সাংবাদিক থেকে ডাক্তার, আইনজীবী থেকে শিক্ষক, কেউ ছাড় পায় না। আপনি দেখেছেন না, দুদিন আগে ভোটের ট্রেনিং নিতে গেল, শিক্ষকের মাথা ফাটিয়ে দিল। এর আগে মনে থাকবে, ভোট নিতে গিয়ে একজন প্রিজাইডিং অফিসার হিসেবে একজন শিক্ষক, তার লাশ পড়েছিল। ফলে এই রাজ্যে এটা ভবিতব্য হয়ে গেছে। একদম প্রধান বিচারপতি মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলছেন, দুর্ভাগ্যবশত আপনার রাজ্যে সবাই রাজনীতির ভাষায় কথা বলেন, সব থেকে পোলারাইজড রাজ্য পশ্চিমবঙ্গ। আপনি কি ভাবছেন কারা এসব করছে আমরা কিছু বুঝি না, আমরা রাত 2টো পর্যন্ত সবকিছুর উপর নজর রেখেছি। খুব খুব দুঃখজনক ঘটনা। দেখুন, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল যখন বলতে যান ইলেকশন কমিশন সম্পর্কে, তখনই এই মন্তব্য করেন দেশের প্রধান বিচারপতি। সবকিছুতে পলিটিক্স খোঁজা উচিত নয়। আপনি শুধু রাজনীতির চশমা দিয়ে সবকিছুতে দেখবেন, সবকিছুকে দেখতে হবে রাজনীতির চশমা দিয়ে। আপনি যখন দেখছেন এসআইআর নিয়ে প্রতিবাদ সংগঠিত হচ্ছে, আপনার উচিত কি ছিল? সত্য কথাটা বলা, যে এসআইআর এর ফলে যে নাম ডিলিট হয়েছে এটা ঠিক হয়নি। বলেছেন, আপনি তো বলেছিলেন যে আমি বেঁচে থাকতে এসআইআর হবে না। আজকে এসআইআর হলো কেন? এই প্রশ্নের জবাব দেবেন না। এসআইআর এর আন্দোলন হচ্ছে কেন? কারণ আপনি তো বলেছেন আপনি বেঁচে থাকা অবস্থায় এসআইআরই হবে না। তাহলে আজকে এসআইআর হচ্ছে, আন্দোলন হচ্ছে, এর দায়িত্ব নিতে হবে আপনাকে। আপনি উল্টে এখন দায় ঠেলাঠেলির খেলায় নেমেছেন। ওর ঘাড়ে দায় চাপিয়ে দেবো, ওর ঘাড়ে দায় চাপিয়ে দেবো, তাহলে মুক্ত পাবো, মুক্ত হয়ে যাবো, দায় মুক্ত হবো। বিচারকদের আটকে রাখা এটা কি গণতন্ত্রের জন্য বিপজ্জনক? বিচারকরাই যদি নিরাপদ না একদম হয়। সাংঘাতিক বিপজ্জনক। দেখুন, মানুষ থাকলেই সোসাইটিতে কনফ্লিক্ট থাকবে। এই কনফ্লিক্ট মিনিমাইজ করার জন্যই কিন্তু এই বিচার ব্যবস্থা। এই যে এসআইআর নিয়ে যা ছড়িয়েছিলেন, এই বিচারকদের নিয়োগ কিসের জন্য? যতটা ছড়িয়েছেন যতটা কম ছড়ানো যায়, সেই জন্য বিচারক নিয়োগ হয়েছে। সুপ্রিম কোর্ট একটা সৎ উদ্দেশ্য নিয়েই করেছে। তারপরে অ্যাপিলেট ট্রাইব্যুনাল হিসেবে হাইকোর্টের প্রাক্তন বিচারপতিদের নিয়ে এসছেন। যদি শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে এই কাজটি পরিচালিত হতো, সেটা তার অন্যরকম ইমপ্লিকেশন হতে পারত, সেই জন্যই করেছেন। কিন্তু যদি দেখেন যে বিচারক নিযুক্ত হতে গিয়ে, বিচারক নিযুক্ত হয়ে সেই বিচারকরাই আক্রান্ত, তাহলে সেটা ভয়ানক। অবভিয়াসলি এই ক্ষেত্রে তো এই ভয়ানক দৃশ্য এর আগেও দেখেছে। ছিন্ন ঘটনা নাকি বড় কোনো সংকেত? পশ্চিমবঙ্গের অবস্থা কি আগের কাশ্মীরের থেকেও খারাপ? দেখুন, পশ্চিমবঙ্গের অবস্থা ধীরে ধীরে খারাপ হয়েছে, আর এই শাসনকালে তো অবশ্যই প্রতিদিন অবস্থা ডিটোরেট করছে, আরো বেশি ডিটোরেট করছে। এক একটা দিন যাচ্ছে আরো বেশি ডিটোরেট করছে। তার কারণ যারা শাসন ব্যবস্থায় রয়েছেন, যারা শাসন ক্ষমতায় রয়েছেন, তারাই ডিটোরেট করাচ্ছে। দুর্ভাগ্য এটাই। কালিয়াচক কাণ্ডে আদালতে রিপোর্ট জমা দিল পুলিশ, আর তাতেই উঠে এলো একের পর এক চাঞ্চল্যকর তথ্য। রিপোর্ট থেকে জানা গিয়েছে বিডিও অফিস থেকে বেরোনোর পরই তাদের কনভয়ে হামলা চালানো হলো। আর শুধুমাত্র বিচারকের কনভয়েই নয়, হামলা চালানো হচ্ছে পুলিশ এবং আধা সেনার উপরেও। পুলিশের রিপোর্টে এমন তথ্য। অবভিয়াসলি দেখুন, যদি যারা যারা করেছেন, প্রথম কথা এটাই শেষ কথা, তাদের প্রত্যেকের শাস্তি হওয়া উচিত, তাদের গ্রেপ্তার করা উচিত। গণতান্ত্রিক পথে আন্দোলন করুন। বিচারকদের আমি সকলকেই আহ্বান করব
কেউ বিচারকদের বা বিচারপতিদের একেবারেই আক্রমণ তো ছেড়েই দিন, কোনো প্রকার ভুল দৃষ্টিতে দেখবেন না। তার কারণ হচ্ছে এই দেশে অন্ততপক্ষে একটা প্রতিষ্ঠান, হয়তো ভুল ত্রুটি রয়েছে প্রতিষ্ঠানে, কিন্তু এই একটা ব্যবস্থা অন্ততপক্ষে এখনো এই গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে কাজ করে চলেছে নিরলস। ফলে এই ব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা জনগণ করবেন না দয়া করে। সেটা করলে কিন্তু সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত আপনারাই হবেন। তার কারণ দেখুন, সমাজে শাসন ক্ষমতায় যারা রয়েছে, বিশেষ করে এই দেশে, তারা কোনো না কোনো ভাবে এই কর্পোরেটের বিভিন্ন কর্পোরেট লবির কাছে তাদের মাথা বিক্রি করে রয়েছেন। একমাত্র সাধারণ মানুষের যাওয়ার জায়গা হচ্ছে আদালত। সেই আদালতের সঙ্গে সংশ্লিষ্ট যে সমস্ত বিচারক বা বিচারপতি রয়েছেন, তাদের উপর যারাই আক্রমণ করবে, তাদের বিরুদ্ধচারণ করুন। নিশ্চিতভাবেই আপনার রাগ ক্ষোভ রয়েছে এবং সেই রাগ ক্ষোভ যাদের উপর দেখানো উচিত তাদের উপর দেখান। গণতান্ত্রিক পথে, অহিংস পথে। দেখুন, আমার দেশে অহিংস পথে আইন অমান্যের সুপ্রাচীন ঐতিহ্য রয়েছে। গণতান্ত্রিক আন্দোলনের ধারা, বাম আন্দোলনের ধারা অনেক সুপ্রাচীন। সেই সুপ্রাচীন ধারাকে, বহমান ধারাকে, সেটাকেই আগিয়ে নিয়ে যান এই আন্দোলনের ক্ষেত্রে। একদিকে যেমন আদালতে, ট্রাইব্যুনালে, অবশ্যই ট্রাইব্যুনালে অ্যাপিল করুন, অবশ্যই গণতান্ত্রিক আন্দোলন করুন অহিংস পথে। কোনো প্রকার হিংসার পথ দয়া করে কেউ নেবেন না। বৃহস্পতিবার দিনভর রাজ্যের বিদায়ী মন্ত্রী তথা মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তিনি দাবি করছেন যে পুরো ঘটনার পেছনে রয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, আর সাবিনা দলের পরিকল্পনা বাস্তবায়িত করছেন বলে তিনি দাবি করছেন। দেখুন, যারা যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। সিবিআই সকলের বিরুদ্ধে, শাসক দলের যারা যারা রয়েছে, শুধুমাত্র বেছে বেছে ওই আইএসএফ এর প্রার্থী, ওই অমকের প্রার্থী, ওই মিম, এইগুলোকে কেন করা হচ্ছে? শাসক দল কি ধোয়া তুলসী পাতা নাকি? আপনি তাদের কাউকে গ্রেপ্তার করবেন না? ছবিতে দেখা যাচ্ছে যাদের, তাদের গ্রেপ্তার করবেন না? ভিডিওয় দেখা যাচ্ছে যাদের, তাদের গ্রেপ্তার করবেন না? তাদের দেখবেন না তাদের ফোনে কাদের সাথে কার কথা হয়েছে? সবটাই ট্র্যাক করা যায় আজকাল, খুব সহজ। ফলে সেইগুলো দেখে যারা যারা সংশ্লিষ্ট রয়েছেন, যারা যারা যুক্ত রয়েছেন, তাদেরকে গ্রেপ্তার করুন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। কিন্তু শুধুমাত্র বেছে বেছে বিরোধীদের কণ্ঠ অবদমিত করবেন, এটা কখনোই উচিত নয়।